কে শুনলাম 4টা গল্প নাকি একসাথে? হ্যাঁ, ছোটোর দিকে 4টা গল্প, এপিসোড 21 থেকে 24 একত্রে আসছে। নতুন পুরানো শ্রোতা আছে, সবার সুবিধার জন্য। সামনে এ, উপন্যাস আসছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তাহলে চলো ওই 4টা গল্প তাহলে শুনে ফেলি ঝটপট। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প কবচ। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। আরে হরিপদ বাবু যে, তা প্রাতঃপ্রণাম প্রাতঃপ্রণাম। হ্যাঁ, প্রণাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলুম না মশাই। তার তাড়াহুড়ো নেই, ক্রমে ক্রমে চিনবেন। তা আগে কুশল প্রশ্নাদি সেরে নেই, তারপর অন্য কথা। তা বলি, আপনার খিদে টিদে ঠিক মতো হচ্ছে তো? রাতে বেশ সুনিদ্রা হয় তো? আর কষ্ট নিয়মিত পরিষ্কার হচ্ছে তো? আরে দেখছেন তো মশাই, বাজারে যাচ্ছি। এখন কি আর এত খতেনের জবাব দেওয়ার সময় আছে? কিন্তু হরিপদ বাবু, এই প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না। এসব প্রশ্নের পেছনে এক গুরু উদ্দেশ্যও থাকতে পারে তো। এই যে ধরুন, আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমননি, আর নানা রকম দুশ্চিন্তা করেছেন। আপনার তেমন খিদেও হচ্ছে না বলে মুখখানা আষ্টে করে রেখেছেন। কষ্ট পরিষ্কার হচ্ছে না বলে আপনার মেজাজটাও বেশ তিরিক্ষি, ঠিক কি না? তা খুব একটা ভুলও বলেননি বটে। আপনার মতলবখানা কি বলুন তো? চলুন বাজারের দিকে হাঁটতে হাঁটতেই দুটো কথা কয়ে নিই। তা কথা কওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন? এই খামাখা একজন উটকো লোকের সঙ্গে হাঁপড়হাঁটি বকে মরার সময় আমার নেই। আহা, ছুটে যাচ্ছেন কেন? ষষ্ঠীচরণ যে আপনার কাছে 5,000 টাকা পায়, আর সুদ সমেত সেই 5,000 যে 50,000-এ দাঁড়িয়ে যেতে বসেছে। আর পচাগুন্ডা যে ষষ্ঠীচরণের হয়ে আপনার গলায় গামছা দিয়ে প্রতি মাসে অন্যায্য টাকা আদায় করছে, সে তো আর আমার অজানা নয়। দাঁড়ান মশাই, দাঁড়ান। এসব গুজ্জ কথা আপনি জানলেন কি করে? মেয়ের বিয়ের সময় মোটে 5,000 টাকা ষষ্ঠীচরণের কাছে ধার নিয়েছিল। তখন কি আর জানতুম যে ওই 5,000-এর ফেরে আমার ঘটিবাটি চাটি হওয়ার জোগাড় হবে? ঠিকই বলেছেন মশাই, আমার খিদে হচ্ছে না, ঘুমও দাও, কোষ্ঠ পরিষ্কার হওয়ার লক্ষণই নেই। তা শুধু কি তাই হরিপদ বাবু? গণক ঠাকুর সদানন্দ সরখেল যে শনির দৃষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি একখানা নীলা ধারণ করিয়েছিলেন, তারও কিস্তি টানতে গিয়ে আপনি কি কম নাকাল হচ্ছেন? সদানন্দ আবার ভয় দেখিয়ে রেখেছে যে কিস্তি ঠিকঠাক না দিলে মহাক্ষতির অভিশাপ লাগবে। তার উপর ধরুন, আপনার বাড়ির পাশেই মহাকালী ব্যায়ামাগারের আখড়া। তারা জোর করে আপনার জমির 2.5 ফুট বাই 60 ফুট দখল করে বসে আছে, আর আপনি প্রতিবাদ করলেই তেড়ে আসছে। এও তো সবাই জানে কি না? আশ্চর্য মশাই, আমি আপনাকে না চিনলেও আপনি তো দেখছি আমার সব খবরই রাখেন। তা মশাই, এত সব জানলেন কি করে? আপনি কি শত্রুপক্ষের লোক? ছি ছি হরিপদ বাবু, এরকম অন্যায় সন্দেহ আপনার হলো কি করে? আপনার ভালো চাই বলেই না আর 5টা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি। আপনার গিন্নির বাঁ হাঁটুর বাত আর অম্বলের অসুখের জন্য ডাক্তার বদ্যি আর ওষুধের পিছনে আপনার যে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, সে খবর জানি বলেই না আপনার দুঃখে দুঃখিত হয়ে না এসে থাকতে পারলাম না। কিছু মনে করবেন না মশাই, আজকাল লোক চেনা খুব শক্ত বলে একটু ধন্দ ছিল। এখন বুঝতে পারছি আপনি তেমন খারাপ লোক নন। নই তো। এই যে গেল সপ্তাহে আপনি অফিসের লেজারে একটা 40,000 টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটের ঘরে বসিয়ে দিয়েছিলেন। তার জন্য গণেশবাবু কি অপমানটাই না আপনাকে করলেন। ইডিওট, গুড ফর নাথিং, অপদার্থ, মিসফিট, নন কমিটেড ইত্যাদি কি বলতে বাকি রাখলেন বলুন?
তার ওপর হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রাডাঙ্গায় বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আপনি ভালোই জানেন পায়রাডাঙ্গায় বদলি হওয়া মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার। ওহ মশাই, আপনি নির্ঘাত অন্তর্যামী। এত খবর রাখেন দেখে আমি কেবল অবাকের পর অবাকই হচ্ছি। সত্যিই মশাই, গণেশবাবুর মতো এমন অকৃতজ্ঞ লোক হয় না। এই তো গত ইয়ার এন্ডিং এ গণেশবাবুর মান বাঁচাতে পরপর 4 দিন অফিসের সময় পার করেও 2-3 ঘন্টা করে বেশি খেটে তার কাজ তুলে দিয়েছি। এই কি তার প্রতিদান? আর ভুলটাও এমন কিছু মারাত্মক নয়। সেদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে যাব বলে একটু তাড়াহুড়ো ছিল। বিকেল 6:26 ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি কাজ ছাড়তে গিয়ে সামান্য একটু ভুল হয়ে গিয়েছিল। সে কথাই তো বলছি। তারপর ধরুন এপ্রিলের 23 তারিখে সন্ধ্যে 7:10 রথতলা মোড়ে কি কাণ্ডটা হলো। হ্যাঁ, কিছু হয়েছিল নাকি? কি হয়েছিল বলুন তো? সে কি মশাই, এত বড় ঘটনাটা ভুলে মেরে দিলেন? আপনার তো এখনো ভীমরতি ধরার বয়স হয়নি, মাত্র 42 বছর 3 মাস। এর মধ্যে স্মৃতি বিভ্রম তো ভালো কথা নয়। অবশ্য জলাতঙ্কের ইঞ্জেকশন নিলে অনেক সময় শরীরে নানা রকম কেমিক্যাল চেঞ্জ হয়, তাতে স্মৃতি বিভ্রম হওয়া বিচিত্র নয়। আমি যে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়েছিলাম এ খবরও আপনি জানেন দেখছি। না, আমার আরো অবাক হওয়ার উপায় নেই মশাই। ইতিমধ্যে অবাক হওয়ার অপটিমামে পৌঁছে গেছি। আহা, অবাক হওয়ার দরকারটাই বা কি আপনার? এপ্রিলের 23 তারিখে সন্ধ্যে 7:10 রথতলার মোড় দিয়ে আসার সময় আপনি যে দূরে শ্যামাদাস মিত্তিরকে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে শ্যামাদাস, ওহে শ্যামাদাস বলে চিৎকার করে ছুটে গিয়েছিলেন, তাকে আপনার মনে নেই? দোষটা কিন্তু শ্যামা দাসেরই। বুঝলেন মশাই, গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাব বলে আমার কাছে দূরবীনটা ধার চেয়েছিল। দূরবীনটা আমার ঠাকুরদার, সাবেক জিনিস, একটা স্মৃতিচিহ্নও বটে। কিন্তু এই শ্যামা দাস এমন ব্যাককালে যে দূরবীনটা 6 মাসের মধ্যে ফেরত দিল না। চাইলেই বলে দেব, দিচ্ছি। তারপর শুনলাম তার বড় শালা নাকি দূরবীনটা তার কাছে চেয়ে নিয়ে গেছে দক্ষিণ ভারতে বেড়াতে যাবে বলে। বলুন তো, টেনশন হওয়ার কথা নয়? তাই সেদিন তাকে দেখে ওরকম ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিল। আর তার ফলেই না আপনি রাস্তার একটা নেড়ি কুকুরের লেজ মারিয়ে ফেললেন, আর কুকুরটাও ঝাঁক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল। ওহ, সে একটা দুঃস্বপ্নের মতোই ঘটনাই বটে। তবে আপনি যে অন্তর্যামী সে বিষয়ে আমার আর কোনো সন্দেহই নেই। এইসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগরা ছাড়া কেউ জানে না। কুকুরের কামড়ের চেয়েও অনেক বেশি যন্ত্রণা হলো পেটে অতগুলো ইঞ্জেকশন নেওয়া। সে কি অসহ্য অবস্থা, তা কহতব্য নয়। না হরিপদ বাবু, আপনি নবুবাবুর কথা ভুলে যাচ্ছেন। আপনার দুর্ভাগ্যের জন্য নবুবাবুর অবদানের কথাটাও একটু ভাবুন। সেবার অ্যানুয়াল পরীক্ষায় নবুবাবুর ছেলে গজা অঙ্কে 22 পেয়েছিল। নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটর রাখেন। অঙ্কের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম। গজাকে অঙ্ক শেখানোর জন্য আপনাকে নবুবাবু মাসে 700 টাকা দিতেন। তা দেবেনই না বা কেন? নবুবাবুর টাকা লেখাজোখা নেই, আর গজাও তার একমাত্র ছেলে। কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে 11 পেল এবং অ্যানুয়ালে পেয়েছিল মাত্র 3। এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো দিলেনই, তার ওপর প্রতিহিংসায় উন্মুক্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন। অভিযোগ ছিল আপনি ইচ্ছা করেই গজাকে ভুলভাল শিখিয়েছেন। তাছাড়া তার গোয়ালে আগুন লাগানোর অভিযোগের এক দফা, তার বুড়ি পিসির মৃত্যু হওয়ায় সেটাকে খুনের মামলা সাজিয়ে আরও এক দফা, আর তার বাড়িতে যে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই বাবদে তিনি আর এক দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন। পুলিশ একবার আপনাকে নিয়ে গিয়ে থানায় লকআপে এক রাত্রে আটকেও রাখে, ঠিক কি না? আর বলবেন না মশাই, আমার দোষ কি বলুন? গজা বেশিরভাগ দিনই অঙ্ক কষতে বসে ঘুমিয়ে পড়তো বা পেট ব্যথা বলে আমাকে বিদায় করে দিত। নববাবুকে বলেও লাভ হতো না। বলতেন, ছেলে মানুষ ওরকম তো একটু আধটু করবেই।
ওই ফাঁকে ফাঁকে শিখিয়ে দিবেন। কি কুক্ষণে যে গজাকে পড়াতে রাজি হয়েছিলুম কে জানে। নববাবু আমার জীবনটাই অসহ্য করে তুলেছেন। সম্প্রতি তিনি আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্য তৈরি হচ্ছেন বলে শুনেছি। ওরে বাবা! তাই তো বলছি, আপনি কেমন আছে সেটা জানা বড় দরকার। জি আজ্ঞে। ভেবেচিন্তে মনে হচ্ছে আমি বিশেষ ভালো নেই। আমার ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না, বুক দুরু দুরু করে, শরীর দুর্বল লাগে, আর মাথা ঘুরে। আহা, আর তার জন্য চিন্তা কি হরিপদ বাবু, আমি তো আছি। আপনি আছেন, কিন্তু কিভাবে আছেন? আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল বলেই তো হিমালয়ে পাহাড়ি বাবার কাছে ছুটে গিয়েছিলাম। বলেন কি? আমার জন্য আপনি হিমালয় ধাওয়া করেছিলেন? আপনি তো অতি মহৎ মানুষ মশাই, কিন্তু আমি তো আপনাকে চিনিও না। তাতে কি, আমার চেনা অচেনা ভেদ নেই। আপনার দুঃখের কথা পাহাড়ি বাবার শ্রীচরণে নিবেদন করতেই উনি টানা 5 বছরের ধ্যান সমাধি থেকে জেগে উঠে খুব চিন্তিত মুখে বললেন, তাই তো হরিপদর সময়টা তো বিশেষ ভালো যাচ্ছে না, এর একটা বিহিত তো করতেই হয়। বলেন কি মশাই? তবে আর বলছি কি, পাহাড়ি বাবার মহিমা তো জানেন না, সাক্ষাৎ শিব স্বয়ংভ। তিনি প্রসন্ন হলে আর চিন্তা কিসের? তা তিনি সব শুনে টুনে আপনার উপর প্রসন্ন হই এই এক্সট্রা স্পেশাল বগলামুখী কবচখানা পাঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার সকালে কাঁচা দুধ, দই আর গঙ্গা জলে শোধন করে ধারণ করবেন। দেখবেন সব গ্রহ বৈকাল্য কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ। আপনি তো বড় পরোপকারী মানুষ মশাই। আর লজ্জা দেবেন না, মানুষের জন্য আর কতটুকুই বা করতে পারি। যাই হোক, প্রণামী বাবদ এই সামান্য 5,000 টাকা ফেলে দিলেই হবে। হ্যাঁ? আগে হ্যাঁ। আজ আমরা পাঠ করতে চলেছি পত্রভারতী থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র থেকে ছোট গল্প টেলিফোনে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। টেলিফোনটা তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। 6491 6491 6491। সেই সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনের হরেক গণ্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, খুব উদাসীনও। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন? এর কারণটা কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার। বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে গাড়ি, বাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়সও হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপ্পু কিছুতে রাজি হননি। দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন, গম্ভীর ও যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল। 6491। তারপরে অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে
রিং বাজলো এবং ওপাশে একজন ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও ওই কণ্ঠস্বর এলো কী করে? এসব হচ্ছে কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সব দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3 তলা মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3 বার রিং বাজতেই কে যেন ফোনটা উঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। এই দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকালে একটা পার্টি ছিল। ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার, আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল, তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হল ঘরে ফোন বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর আবার খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো, 6491 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনার টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই, লাইন তো চালু আছে। হ্যাঁ, কিন্তু আমি টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের যন্ত্রপাতি সব পুরনো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। তা বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নাম্বারটা মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হলো। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে। তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সব হয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোনটা করা উচিত হবে কি? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লি লাইনও পাওয়া গেল একবারেই। মা, বাবা, ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়েই ঘুমিয়ে পড়ল। 3-4 দিনই আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না।
টেলিফোন স্বাভাবিক, দুশ্চিন্তা আর উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোনটা তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। This is the day. This is the day. This is the day. সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, What is the meaning of it? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, This is the day. This is the day. প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালাগালেও দিল, কাকুতি মিনতি করল, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম, ফোনে চেঁচামেচির পর আরও ঘেমে উঠল সে। ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত এই দিনটার? আজ তো চমৎকার দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরকারিয়ার আমন্ত্রণে তারা যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরকারিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধেবেলায় হাই টি, তারপরও গান বাজনা হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তা কখন উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে। গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়েই। সরখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা। অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানেই ঢুকলো। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটাকে এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে সেই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে বলে উঠল, This is the day. একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপরে একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিকে দেখল সে। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে। কে তাকে মারতে চায়? কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশপাশে। সারাদিনটা তার খুব অন্যমনস্ক হয়ে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারো কাছেও প্রকাশও করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন? কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোন বেজে উঠল। সভয়ে টেলিফোনটা ধরল প্রদীপ। হ্যালো? ওপাশ থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করলো, এই নম্বর তো? হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, আমি গুরুপ্প। আপনি কে? আমি প্রদীপ রায়। ও হ্যাঁ, আমি আপনার নাম জানি। দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সরকারিয়ার 1,26,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাশ করিয়ে দিয়েছেন? না,
বিলটা একটু ইরেগুলার, ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো, ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সরকারিয়া বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলেছেন, আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করছিল। হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না, টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এবার প্রদীপ চমকে উঠে বলে, হ্যাঁ, আর টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে। কুরুপু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটটাই যে থাকে সে খুবই বন্ধুভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না। হ্যাঁ, তাহলেই নিরাপদে থাকবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে। আমাকেও দিত, তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প যতীনবাবুর 4 হাত। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। যতীনবাবুর দোষটা কি জানেন? আগে না, এই দোষটা কি বলুন তো? যতীনবাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি বড্ড ভালো মানুষ। আহ, তা ভালো মানুষইটা দোষের খাতে ধরছেন কেন? ধরব না মশাই, কিছু পৈতৃক সম্পত্তি ছিল, ব্যাংকের দিব্যি মোটা টাকার আমানত ছিল, কয়েক লাখ টাকা শেয়ারও খাটছিল, গাড়ি বাড়ি জমি জমায় এক প্রকার ভাষাভাষী কাণ্ড। কিন্তু ওই যে ভালো মানুষের দোষ, কেবল বলেন আমি একা ভালো থাকলে তো হবে না, অন্যদেরও ভালো রাখতে হবে। আর যেমনি কথা তেমনি কাজ, দু হাতে আর কতই বা মিলানো যায়। ভগবান যদি 4খানা হাত দিতেন তবে বিলিয়ে সুখ হতো। বটে, তা তার ঠিকানাটা কি বলুন তো? আহা, আগে সবটা শুনুন তবে তো। কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে যে। আরে না মশাই না, বিলি হয়েই যেত, কিন্তু ভগবান যে তার আবদার মঞ্জুর করবেন সেটা যতীনবাবু ভেবে দেখেননি। এখন যে তার বড় বিপদ চলছে। কেন মশাই, এই কিসের বিপদ? বলছি মশাই বলছি, আর তার আগে একটা কথা শুনে রাখুন। ভগবান মানুষটা কিন্তু বড্ড বেখেয়ালের লোক। বড় গলা করে চেয়ে চিন্তে দেখবেন এই কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো, কিন্তু এই হঠাৎ হয়তো আনমনে ফিসফিস করে কিছু একটা চেয়ে বসলেন, অমনি সেটা মঞ্জুর করে দিলেন। তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখলেন না। তা হলোটা কি মশাই? ওই 4টে হাত চেয়েছিলেন যতীনবাবু, ওইটাই তার কাল হলো। রাত্রিবেলা শুয়ে ঘুমাচ্ছেন, হঠাৎ বগলের তলায় সুরসুরি। প্রথমটাই তেমন বুঝতে পারেননি, অস্বস্তি বোধ করে এপাশ ওপাশ করছেন। হঠাৎ 2 বগল ফুঁড়ে ভাচাক ভাচাক করে আরো 2টা হাত বেরিয়ে এলো। প্রথমটায় তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুটে দিলেন, বাড়ির লোকজন সব লাঠি সোঁটা নিয়ে দৌড়ে এলো। কিন্তু কাণ্ড দেখে সবাই তাজ্জব। চোর ডাকাতে ব্যাপার নয়, যতীনবাবুর 2 বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে ফুঁড়ে আরো 2টা হাত বেরিয়ে এসেছে। বুঝুন তবে। যা, এই আপনি গুল দিচ্ছেন। আপনি তো গুল বলেই খালাস। যতীনবাবুর অবস্থা দেখলে বুঝতে পারতেন একটা গুল হলেই বরং ভালো ছিল। কেন মশাই, দুটো বাড়তি হাত থাকলে কাজকর্মের বেশ সুবিধাই হওয়ার কথা। কাজকর্মের কথা আর বলবেন না মশাই। কাজকর্মের আগে আরও জ্বলন্ত সব সমস্যা রয়েছে। প্রথম কথা, যতীনবাবুর সব জামারই 2টো করে হাতা, কিন্তু 4টে হাতকে 2টো হাতায় গলানো যাচ্ছে না বলে সকালেই দর্জিকে ডেকে পাঠানো হলো। তারাও বলল সমস্যায়, জীবনে 4 হাতাওয়ালা জামা বানায়নি। প্রথম সমস্যা হলো সেটা। আহা,
তা হাতাগুলোকে একটু বেশি ঢোলা করে নিলেই তো হয়। না, হয় না। নতুন হাত দুটো মহাবজ্জাত। তারা পুরনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয়। তারা মুঠো পাকিয়ে দর্জির দিকে তেড়ে যাওয়ায় সেই চেষ্টা থেকে বিরত থাকা হয়েছে। যাই হোক, সেই সময়তেই 4 হাতাওয়ালা জামা তৈরি করা হলো বটে, কিন্তু 4 হাতার গেঞ্জি অমিল। যতীনবাবু আবার গেঞ্জি ছাড়া চলে না। সেই সবেতেই হুঁশিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জির বন্দোবস্ত করা হলো। কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে। তা সেটা কিরকম? বলছি যতীনবাবু এখন একুনে 2খানা ডান হাত আর 2খানা বাঁ হাত, বুঝলেন তো? হ্যাঁ, দিব্যি বুঝেছি। দুটো ডান হাত, দুটো বাঁ, সোজা হিসেব। হিসেবটা যদি এত সোজা হতো তাহলে আর চিন্তা ছিল কি? প্রথম মুশকিল হলো খেতে বসে। যতীনবাবু পুরনো ডান হাত দিয়ে জলখাবারের 1খানা লুচি আলুর ছেঁচকি সাপটে সবে মুখে তুলেছেন, অমনি তার নতুন ডান হাত ফস করে আরো 2খানা লুচি পায়েস মেখে তার মুখে গুঁজে দিল। এখন আপনি বলুন, আলুর ছেঁচকির সঙ্গে পায়েস মিশে গেলে সেটা কেমন খেতে হয়? বাবা! তাই তো, এই কথাটা ভেবে দেখার মতো। তারপর দুপুরে সবে ঘি মাখা ভাতের গড়াস মুখে তুলতে যাবেন, এমন সময় তার বিকল্প ডান হাত এক গোছা সজনে ডাঁটার চচ্চড়ি তার মুখে গুঁজে দিলে যতীনবাবুর মনের অবস্থাটা কি হয় বলতে পারেন? খুব খারাপ হওয়ার কথা। আর শুধু কি তাই, টেলিফোন ধরতে যাবেন, সেই ফোন নিয়ে 2 ডান হাতে এমন কাড়াকাড়ি হলো যে হাত ফসকে টেলিফোনটাই পড়ে ভেঙে গেল। বাঁ হাতে ঘড়ি পড়বেন সেই উপায়ও নেই। এক হাতে ঘড়ি পড়তে গেলে আর এক হাত খাবলা মারে। একটু তবলা বাজানোর শখ আছে যতীনবাবুর, কিন্তু এখন দুটো ডান হাত আর দুটো বাঁ হাত মিলে তবলা ডুগি এমন সব আওয়াজ তোলে যে কহতব্য নাই। বরাবর বাঁ হাতে চায়ের কাপ ধরার অভ্যাস তার। সবে চুমুক দেবেন, অমনি নতুন বাঁ হাতটা উঠে এসে কাপটা এমনভাবে চেপে ধরল যে গরম চা চলকে পড়ে পেটে ফোঁসকা হওয়ার জোগাড়। বুঝুন ব্যাপারটা। বাজার করতে গিয়েও বিপত্তি। পুরনো হাতে বাছাই বেগুন তুলছেন, নতুন হাত টপাটপ কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে। বুড়ো ঢেঁড়স, পাকা পটল, ধসা আলু কি থাকছে না আজকাল তার বাজারে। হে, যতীনবাবুর তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশাই। তার বলতে, তাই বলছিলুম ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না। বেখেয়ালের লোক, কোনটা দিয়ে ফেলেন কে জানে। যা আছে তাই নিয়ে খুশি থাকুন মশাই, বুঝলেন? হ্যাঁ, খুব খুব। হতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প কানাই সামন্তের দোকান। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। না, 100 টাকাটা জলেই গেল কানাই সামন্তর। তা এরকম কত টাকাই তো তার যায়, কি আর করা। কানাই কিন্তু পয়সাওয়ালার লোকও নয়, বরং বড়ই গরিব। গায়ের এক প্রান্তে তার ছোট মুদির দোকান, তেমন চলেও না। তার উপর লোকে ধার বাকিতে জিনিস নিয়ে টাকা শোধও দিতে চায় না। তা মুশকিলে পড়েই কানাই সামন্ত সহজে বড়লোক হবার ফিকির খুঁজছিল। কেউ কেউ ফিকিরের জোরে পয়সা বাগিয়েও তো নেই, কিন্তু কানাইয়ের কপালটাই এমন যে সে কেবল ফেরেববাজদের খপ্পরে পড়ে যায়। এই তো 4 মাস আগে প্রাতঃকালে এক ডাক সাইটে সাধু বাবা এসে হাজির। যেমন পেল্লাই চেহারা, তেমনি বিরাট তার দাড়ি আর গোঁফ, হাতে সিঁদুর মাখানো মস্ত ত্রিশূল, মাথায় জটা, দেখলে ভক্তি শ্রদ্ধা হয়। তা সে এসে আজসের ছাতু
আর এক পোক গুড় চাইল। ভারী ভক্তির সঙ্গেই দিয়েছিল কানাই। সাধু বাবা ঝোলা থেকে থালা আর ঘটি বের করে টিপকলের জলে ছাতু মেখে এক চোপাটে উড়িয়ে দিয়ে যা একখানা বজ্রপাতের মতো ঢেকুর তুলল যে পিলে চমকে যায়। দামটা চাইবার সাহসই হচ্ছিল না কানাইয়ের। হাত জোর করে বসে রইল পায়ের কাছে। সাধু এরপর বাইরের বেঞ্চিখানায় শুয়ে ঘন্টা চারেক টানা ঘুম দিয়ে উঠল। সে কি নাকের ডাক রে বাবা! দুপুরে উঠে সেবার জন্য চাল ডাল চাইল, সঙ্গে আলু কুমড়ো পটল বরবটি যা ছিল ঘরে, নুন তেল এবং একটু ঘিও। ভয়ে ভয়ে তাও বের করে দিল কানাই। ঝোলা থেকে হাঁড়ি বের করে ইটের উনুনে কাঠের জালে শেড ডেরেকের মতো খিচুড়ি সাপটে আবার সেই উদ্গার। দিনান্তে ঝোলা থেকে একটা নুড়ি পাথর বের করে তার হাতে দিয়ে বলল, তোর সেবায় খুশি হয়ে এই পরশ পাথর দিয়ে গেলুম, লোহায় ছোঁয়ালেই সোনা। বলে নিজের হাতের লোহার বালাটায় পাথরটা ঠেকাতেই সেটা হলুদ বর্ণ ধারণ করায় কানাই আর চোখের জল সামলাতে পারল না। এতদিনে তার দুঃখ ঘুচল। সাধু তার জন্য যজ্ঞ করবে বলে 500 টাকা নিয়ে চলে গেল। আর এদিকে সাধু যেতে না যেতেই যেন ভগবানই একজন দূতকে পাঠিয়ে দিলেন। এক গরু গাড়ি বোঝাই পুরনো লোহা লক্কর নিয়ে একটা বুড়ো লোক এসে হাজির। পুরনো লোহা চাই গো বলে হাঁক পাড়ছিল। তাকে আর হাঁকাহাঁকি করতে না দিয়ে দরদাম না করেই এক গাড়ি পুরনো বালতি, ভাঙা ট্রাঙ্ক, জংধরা শিং এইসব 5,000 টাকায় কিনে ফেললো কানাই। তা সেই সব এখনও দোকানের পাশেই ডাঁই হয়ে পড়ে আছে। পরশ পাথর ঠেকিয়ে ঠেকিয়ে ক্ষয় করে ফেলেছে, কিছুই হয়নি। তা কানাইকে এরকম আক্কেল সেলামি মাঝে মাঝেই দিতে হয়। এই তো বছর দেড়েক আগেই এক ভণ্ড ফকির তাকে অক্ষয় ক্যাশ বাক্স গছিয়ে গিয়েছিল। মিষ্টি হাসি, মিঠি মিঠি বুলি, মিষ্টি চাউনি আর ভালো পোশাক টোশাক দেখে কানাই কুপোকাত। ফকির তার দোকান দেখে খুব আক্ষেপ করে বলল, ভালো লোকদের কপাল খারাপই হয়, তবে গুরুর মেহেরবানিতে এখন থেকে আর কানাইয়ের কষ্ট থাকবে না। সে তার পুঁটুলি খুলে একখানা কাঠের পুরনো ক্যাশ বাক্স বের করে তার হাতে দিয়ে খুলতে বলল। খুলে কানাই দেখে তাতে অন্তত 105 টাকার তাড়া। ফকির টাকাটা তুলে নিয়ে বাক্স বন্ধ করে তাকে ফের খুলতে বলল। কানাই খুলে দেখে তাতে অবিকল আগের মতোই 105 টাকা। ফকির বাক্সটা তাকে দিয়ে বলল, দিনে দুবারে বেশি খুলে না, কিন্তু বেশি লোভ ভালো নয়। এই অক্ষয় ক্যাশ বাক্স তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে। তার দরগায় সেন্নি চড়ানোর জন্য 1,000 খানেক টাকা দক্ষিণা নিয়ে ফকির বিদায় হলো। সেই ক্যাশ বাক্স আজও দোকান ঘরে পড়ে আছে। ওই দুইবারই যা ফকিরের কেরামতিতে টাকা বেরিয়েছিল, তারপর থেকে ঠনঠন। এই পরশুই এক আখাম্বা তান্ত্রিক এসে হাজির। বিভীষণ চেহারা, পরনে রক্তাম্বর, দাড়ি গোঁফ চুল নিয়ে একেবারে লক লক করছে। গুল্লু চোখে বেশ ব্যগ্র দৃষ্টি। বজ্রকণ্ঠে বলল, তোর তো দুঃখ রে। যে বাবা, বড় কষ্টে আছি। তা বাড়িতে পাঠা আছে? আগে না, তা ফলার করানোর মতো কিছু নেই? আগে দুধ চিড়ে হবে। তাই নিয়ে আয়, সঙ্গে মর্তমান কলা। তা তান্ত্রিক সেটা চিড়ে দুধ খেয়ে ভারী খুশি। বলল, সাথে পাঠা হলে আরো জমতো রে। তা যাক, এই আয়নাখানা দিয়ে যাচ্ছি। আয়নার দিকে চেয়ে মা কালীকে স্মরণ করে 3 বার বলবি, জিঞ্জিরি ফটাস, জিঞ্জিরি ফটাস, জিঞ্জিরি ফটাস। অমনি আয়নার ভেতর দিয়ে গুপ্তধনের হদিশ পেয়ে যাবি, একেবারে ফটোগ্রাফের মতো। তা এবার মায়ের পুজোর বাবদ 500 টাকা বের কর দেখি। তা কানাই এখন খানিক শেয়ানা হয়েছে। আভূমি পেন্নাম করে বলল, 500 টাকা পেরে উঠবো না বাবা। ক্যাশ বাক্সে বড় জোর 50টা টাকা হতে পারে। তান্ত্রিকের বড় তাড়া। বলল, হ্যাঁ হ্যাঁ, তাই দে। আমার আবার আজ রাতের মধ্যেই মাধবপুর শ্মশানে পৌঁছাতে হবে। তো টাকা নিয়ে সেই কাঠের ফ্রেমের সস্তা পুরনো আয়না দিয়ে উধাও হয়ে গেল।
সেই আয়নায় গুপ্তধন কেন? নিজের মুখখানাও ভালো করে দেখা যায় না, এমন ময়লা। নিজের আহম্বগিক কথাই আজকাল বসে বসে ভাবে কানাই। লোভেই না পাপ হয়, আর পাপেই তো বিনাশ। লোভে পড়েই না সে কতগুলো ঠকবাজ আর জোচ্চোরের পাল্লাই পড়েছিল। তা ভবিষ্যতেও হয়তো পড়বে, তবে জিনিসগুলো সে ফেলে দেয়নি। সেই পরশমণি, ক্যাশ বাক্স আর আয়না সে যত্ন করে রেখে দিয়েছে। জিনিসগুলো জালি হলেও তাকে তো গুণাগার দিয়ে কিনতে হয়েছে। কদিন যাবৎ তার বউ নন্দরানী একটা আয়নার বায়না করছে। মুখবেড়ের হাট থেকে 12.5 টাকায় একখানা আয়না অনেকদিন আগেভাগে কিনে দিয়েছিল কানাই। সে আয়নাখানা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ায় বউ নন্দরানীর ভারী অসুবিধা হচ্ছে। কিন্তু মুখবেড়ের হাট বসবে সেই শনিবারে, আর হাট ছাড়া ভালো আয়না পাওয়াও যায় না। মাঝখানের 3টে দিন কাজ চালিয়ে নেওয়ার জন্য সে তান্ত্রিক বাবার দেওয়া আয়নাটা একটু সাফসুতরো করে দিয়েছে নন্দরানীকে। সকালে দোকান খোলার আগে যখন 4টি মুড়ি আর বাতাসা খেতে বসেছে কানাই, তখন নন্দরানী এসে বলল, ওগো, এ কি আয়না দিয়েছ? এর ভিতর যে সব বিটকেল জিনিস দেখা যাচ্ছে। কানাই উদাস হয়ে বলে, ও আয়না ওরকমই, কোনো রকম কাজ চালিয়ে নাও, 3 দিন পরেই ভালো আয়না এনে দেব। তার নন্দরানী রাগ করে বলে, না বাপু, আমি বড় কাঁসার থালায় মুখ দেখে সিঁদুর পরে নেব। এই ভুতুরে আয়না তোমার কাছেই থাক বলে আয়নাটা তার পাশে রেখে চলে গেল। ভালো করে দেখতে গিয়ে কানাইয়ের একগাল মাছি। সত্যি তো, আয়নায় নিজের মুখের বদলে অন্য কী সব যেন দেখা যাচ্ছে। একটু আলোতেও সে নিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল বেশ আবছায়ার মধ্যে যেন একটা অন্ধকার ঘরে একখানা সিন্দুক মতো বাক্স, আর তা থেকে একটা তালা ঝুলছে। আর সিন্দুকের পাশ দিয়েই খুব সরু একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। আর কিছু বোঝা গেল না। কানাই বজ্রাহতের মতো আয়নার দিকে চেয়ে বসে রইল। মনে হচ্ছে এটা একটা গুপ্তধনেরই সংকেত। কিন্তু এই বেটা লোহার বাক্সটা কোথায় কোন মাটির নিচে পোতা আছে তা কে বলবে? কানাইয়ের এখন ভারী মুশকিল হলো। গুপ্তধনের হদিশ একটা পাওয়া গেল বটে, কিন্তু ঠিকানা সেটাই তো জানা নেই। আয়নাখানা ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে সাবধানে লুকিয়ে রাখল সে। তারপর আকাশ পাতাল ভাবতে বসল। তার ভাবনার চোটে 4জন খদ্দের এসে ফিরে গেল। একজন ময়দার খোঁজে এসেছিল, একটা বাচ্চা মেয়ে এসেছিল হলুদের গুঁড়ো কিনতে, একজন এসেছিল পোস্ত, আর আরেকজন এসেছিল সোডা নিতে। সবাইকে মাথা নেড়ে নেই বলে ফিরিয়ে দিল সে। দিন কতক আয়না নিয়েই তার 24 ঘন্টা কাটছে। ফাঁক পেলেই আয়না মুখের সামনে ধরে বসে থাকে, কিন্তু দৃশ্যটার কোনো পরিবর্তন নেই। সেই তালা লাগানো লোহার সিন্দুক আর সরু সিঁড়ি। নামা খাওয়া গোল্লাই গেল কানাইয়ের। রাতে ঘুম হয় না, সারাদিন বিড়বিড় করে। দিন 15 মাথায় দুপুরবেলায় যখন ফাঁকা পেয়ে দোকান ঘরে বসে আয়নায় মজে আছে কানাই, তখন একজন কেষ্টবিষ্টু চেহারার লোক এসে দোকানের সামনে একটা মোটর গাড়ি থেকে নামলো। একটা হাঁক মেরে বলল, ওহে দোকানি, এই তোমার কাছে লবঙ্গ পাওয়া যাবে? কানাই অম্লান বদনে বলে দিল, না, নেই। লোকটা বেশ হো হো করে হেসে উঠে হঠাৎ বলল, দোকানদারিতে মন দাও হে দোকানি, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে আছে। আয়নার গুপ্তধন তো মরিচিকা। এই বলেই বাবুটি গাড়িতে উঠে ভোঁ করে চলে গেল। আর অবাক হয়ে কানাই দেখলো আয়নাটা একদম অন্ধকার হয়ে গেছে। সেই সিন্দুক নেই, সিঁড়ি নেই, কিচ্ছু নেই। কানাইয়ের মাথায় বজ্রাঘাত। খানিক্ষণ হতবম্ব হয়ে বসে থাকার পর হঠাৎ তার সংবিত ফিরল। বাবুটি শেষ কথাটা কি যেন বলে গেল, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে বসে আছে। আয়নায় গুপ্তধন তো মরিচিকা। তাহলে কি লোকটা সব জানে? কানাই একটা দীর্ঘশ্বাস ফেলে তার দোকানের চারপাশটা ভালো করে দেখল তার দোকানটা ভারী হতশ্রেয়ী। অযত্নে অনাদরে কেমন যেন লক্ষ্মী ছাড়া। দোকানে তেমন জিনিসপত্রের জোগান নেই। খদ্দের এসে ফিরে যায়। হিসেবপত্রও ঠিকমতো রাখা হয় না। খরিদ্দারদের সঙ্গে তেমন বিনয়বচন কথাও বলে না সে। তাহলে এটাই কি তার অভাবের কারণ?
পরদিন থেকেই দোকানের পিছনে লেগে পড়ল কানাই। বিস্তর মেহনতে দোকানটা যথাসাধ্য সাফসুতরো করলো। পাইকারি বাজার থেকে মেলা মাল তুলে এনে দোকান সাজালো। হিসেবের খাতা রাখলো নতুন করে। মাস ঘুরতে না ঘুরতেই বিক্রি বাটা বেড়ে দ্বিগুণ থেকে 3 গুণ। সারাদিন খদ্দেরের আনাগোনা। সন্ধ্যের পর টাকা গুনতে হিমশিম খেতে হয়। পরশমণি ক্যাশ বাক্স আর আয়না সে ফেলেনি। তার আহম্মকের স্মারক হিসেবে সেগুলো দোকানেই রাখা আছে। সেদিকে চেয়ে মাঝে মধ্যে সে বিজ্ঞের মতো হাসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।